নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস চক্রবর্তী রয়েছে আপনাদের সঙ্গে। আজকে যে খবর নিয়ে আমরা আজকের হল্লাবোল করব অলরেডি আপনারা বুঝতে পারছেন, এবং আমাদের মনে যে প্রশ্ন, আমার এই মুহূর্তে বিশ্বাস যে বাংলায় অগণিত মানুষের মধ্যে যারা এই সময় হল্লাবোল দেখছেন বা দেখছেন না, তাদের মধ্যেও একটাই প্রশ্ন যে সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা অভিষেক ব্যানার্জি এই ভদ্রলোককে। তবে চার্জশিটে যেভাবে উল্লেখ করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে এই ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তার কারণ না হলে চাকরি খেয়ে নেওয়া বা দূরে পোস্টিং করা অথবা অ্যারেস্ট করিয়ে দেওয়ার মতো বক্তব্য উঠে এসছে। আপনাদের ব্যাপারটা একটু ভেঙে বলি। সেটা হচ্ছে যে গত 24 তারিখ, অর্থাৎ আজকে 26, গতকাল তার আগের দিন ব্যাংশাল কোর্টে সিবিআই, আপনারা জানেন যে অলরেডি এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চার্জশিট জমা পড়েছে। সেখানে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করে সিবিআই, এবং সেই চার্জশিট সামনে আসতেই মূলত রাজনৈতিক মহলে চূড়ান্ত উত্তেজনা এবং একটা শোরগোল পড়ে যায়। কেন শোরগোল পড়ে যায় তার কারণটা কি? কারণ ওই চার্জশিটে যেখানে 2017 সালে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত জায়গা উল্লেখ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় উল্লেখ রয়েছে অভিষেক ব্যানার্জি বলে একজনের নাম। কিন্তু খুব অদ্ভুতভাবে এর কারণ কি আমরা বলতে পারবো না, কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোনো উল্লেখ করা নেই। কি উল্লেখ করা আছে এখানে উল্লেখ করা রয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে 2017 সালে একটি মিটিং হয়, এবং এই মিটিংয়ে কারা কারা ছিলেন? এই মিটিংয়ে সুজয় কৃষ্ণ ভদ্র ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, এবং সেই মিটিংয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যুবনেতা হুগলির ছিলেন, পরবর্তীকালে সাসপেন্ড করা হয়েছিল তিনি। কুন্তল ঘোষ উপস্থিত ছিলেন, এবং সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ ওরফে কালীঘাটের কাকু তিনিও ছিলেন। এবার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি নামক কোন একজন ব্যক্তি, জনৈক ব্যক্তির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের একটা গণ্ডগোলের প্রসঙ্গ উল্লেখ করে সেখানে বলা হচ্ছে যে এই যে যাদেরকে এই যে চাকরি দেওয়া হয়েছে অলরেডি, যারা চাকরি করছে, তাদের থেকে 15 কোটি টাকা, 15 crore টাকা দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক জনৈক ব্যক্তি। সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র উল্লেখ করছেন ওই মিটিংয়ে যে এই একজন ক্যান্ডিডেটের থেকে 6.5 লক্ষ টাকা করে, অর্থাৎ 6.50 লাখ করে নেওয়া হয়েছে। আর নেওয়া সম্ভব হচ্ছে না এখানে। কাজেই 15 কোটি টাকা তোলার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। একজনের থেকে 6.50 লাখ, অর্থাৎ 6,50,000 টাকা করে নেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে সেই ক্ষেত্রে এই যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে যদি সে টাকাটা আদায় না হয় তাহলে সেক্ষেত্রে যারা চাকরি করছে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে, অথবা তাদেরকে অনেক দূরে ট্রান্সফার করে দেওয়া হবে। এই যে প্রসঙ্গ সামনে আসছে, এই ক্ষেত্রে আপনাদের মধ্যে প্রশ্ন থাকবে যে এই কথা সিবিআই জানলো কি করে? এই তথ্য যখন আপনাদেরকে বলছি, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে অরবিন্দ রায় বর্মন, কুন্তল ঘোষের একজন কর্মচারী, এবং সুরজিৎ চন্দ বলে আরেকজন, তারাও এই বৈঠক উপস্থিত ছিল। এখন এই যে অরবিন্দ রায় বর্মন, তিনি কুন্তল ঘোষের নির্দেশ অনুসারে এই পুরো মিটিংটা যেটা হয়েছিল 2017 সালে সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে, সেটাকে তিনি গোপনে অডিও রেকর্ডিং করেন, এবং সেই অডিও ক্লিপ পরবর্তীকালে তিনি হার্ড ডিস্কে কম্পিউটারের মধ্যে আপলোড করেন, এবং সেই হার্ড ডিস্কের কপি, সেই অডিও ক্লিপ সিবিআই পায়। এটার ফরেন্সিক করে তারপরে সিবিআই সেটা উল্লেখ করেছে যে এতে যাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আরেকটি ঘটনা উল্লেখ করে দিই, যেই ক্ষেত্রে আবার কুন্তল ঘোষ, ওদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রের আবার গলার আওয়াজের স্যাম্পেলের অ্যানালিসিস করবার জন্য আবার সেগুলোকে নেওয়া হয়েছে। এবার ব্যাপার হচ্ছে এর আগের যে অ্যানালিসিস, তাতে যেটা সামনে আসছে তাতে এটা খুব মারাত্মক বিষয়। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একজন প্রভাবশালী ব্যক্তি, কেন প্রভাবশালী আমরা বলছি তার কারণ আসুন আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আমরা ওয়ালে একটু দেখাই যে সেই চার্জশিটের সেই অংশ যেখানে উল্লেখ করা রয়েছে পুরো বিষয়টা দেখুন। It is further been related from the conversation that there was a rift between Abhishek Banerjee and accused Partho Chatterjee on
the issue of illegal appointment and accused Sujoy Krishna Bhadra was heard saying that Abhishek Banerjee had demanded rupees 15 crores from the illegal appointment already done, and when Sujoy Krishna Bhadra expressed his inability to collect more money since the candidate had already paid 6.50 lakh each, then Abhishek Banerjee told Sujoy to stop their appointment, অর্থাৎ তাদের নিয়োগ থামিয়ে দেওয়ার জন্য, else he would get, অথবা আদারওয়াইজ কি হতে পারে, he would get those candidate arrested or get the candidate posted at distant places. এই উল্লেখ কিন্তু মারাত্মক, এই উল্লেখ যেখানে এই চার্জশিটের মধ্যে উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের তরফে। তবে বাদবাকিদের আমরা সবাই জানি, কুন্তল ঘোষ তাকে আমরা চিনি, তৃণমূলের যুবনেতা, বর্তমানে সাসপেন্ডেড হুগলির নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় তাকে আমরা চিনি, আমরা সুজয় কৃষ্ণ ভদ্রকে চিনি। কিন্তু এই পুরো যে কনস্পিরেসি, এই যে মানে যেটা যে ঘটনা ঘটেছে, যেটাকে অনেকে বলছেন ষড়যন্ত্রটা বাস্তব সেটা অবশ্যই বোঝা যাবে। ষড়যন্ত্র বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, সবাইকে আমরা চিনি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক জনৈক যে ব্যক্তির নাম বলা হয়েছে সেই ব্যক্তির কোনো পরিচয় এখানে উল্লেখ করা নেই। তবে তিনি প্রভাবশালী, তার এই বক্তব্যে, অর্থাৎ আমরা যে অংশ দেখাচ্ছিলাম তাতে স্পষ্ট। তবে এই অংশ চার্জশিটের, এই যে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট, এটা সামনে আসবার পর সঞ্জয় বসু অ্যাডভোকেট, যিনি লিগ্যাল অ্যাডভাইজার অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যিনি লিগ্যাল অ্যাডভাইজার, ডায়মন্ড হারবারের এমপির যিনি লিগ্যাল অ্যাডভাইজার, তিনি এই যে দেখুন এখানে পরিষ্কার এই অংশটুকুতে দেখুন, ইডি হোক বা সিবিআই, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তার মক্কেলকে ডেকেছেন তখনই তিনি হাজিরা দিয়েছেন, প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন। সঞ্জয় বসু বলছেন তার যে ডিক্লারেশন বিহাফ অফ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারপরও যেভাবে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে তা থেকে স্পষ্ট অভিষেককে রাজনৈতিক কারণে বারবার হেনস্থা করা হচ্ছে। তিনি ডিক্লারেশন কপি আমরা পাশে দেখাচ্ছি, তিনি এতে উল্লেখ করেছেন। আর কি বলছেন, ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ আদালতে দাখিল করতে পারেনি। কে বলছেন? সঞ্জয় বসু, লিগ্যাল অ্যাডভাইজার অভিষেক বন্দ্যোপাধ্যায়, একজন অ্যাডভোকেট। তারপরেও তৃতীয় চার্জশিটে কেবলই অনুমানের ভিত্তিতে আমার মক্কেলের নাম রাখা হলো, উল্লেখ করছেন কে? সঞ্জয় বসু। তারপরও তার নাম জড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এটা হেনস্থা ছাড়া আর কি? মোটামুটিভাবে এই বক্তব্য হচ্ছে অ্যাডভোকেট সঞ্জয় বসুর। আর এরপরই রাজনৈতিক মহলে তুমুল উত্তেজনায় ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল, তুমুল ভাবে বাগবিতণ্ডা একজন আরেকজনের বিরুদ্ধে। তবে আমি যদি সঞ্জয় বসুর ডিক্লারেশন দেখি বিহাফ অফ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কিন্তু উনি স্বীকার করে নিচ্ছেন যে চার্জশিটে থাকা ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসলে কে। আসুন এই মুহূর্তে আমি অবশ্যই আপনাদের সঙ্গে এই প্যানেলে আলোচনায় যাব এবং আমরা যারা আজকে অনুষ্ঠানে থাকবেন আমি এক এক করে তাদের সঙ্গে আমি পরিচয় করে দেব। আমি একেবারে প্রথমেই যাব, আমাদের সঙ্গে অনেকে আজকে উপস্থিত থাকবেন, আমি নামগুলো বলে দিই আগে আপনাদেরকে। তবে এখন আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে স্টুডিওতে এসে অলরেডি ওয়েট করছেন আমাদের পাশে জাতীয় কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়। খুব ভালো লাগছে, কারণ এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আলোচনায়, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আলোচনায় এই সমস্ত আলোচকরা প্রায় প্রথম দিন থেকে একাধিক অনুষ্ঠানে আমাদের সঙ্গে তারা একসঙ্গে ছিলেন এবং তারা পুরো ঘটনাক্রম আমাদের সঙ্গে শেয়ার করেছেন। পার্থ দাও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমাদের সঙ্গে গৌরব রয়েছেন, বাম মুখপাত্র, আজকে আমাদের স্টুডিওতে রিপ্রেজেন্ট করবেন। গৌরবও স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে, গৌরবকে আর কিছুক্ষণের মধ্যে আমরা এখানে আনতে পারবো। আমাদের সঙ্গে অনলাইনে থাকছেন ফিরদৌস সামিম, আইনজীবী, যিনি নিয়োগ সংক্রান্ত মামলাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত, সেখানেও তিনি তার আইনি ভূমিকা উল্লেখযোগ্য, এবং অনির্বাণ ব্যানার্জি আমাদের সঙ্গে থাকবেন, তিনিও আইনজীবী। বিরোধীরা কি বলছেন আমি দ্রুত দেখে নিই এবং অবশ্যই তারপরে ফিরে এসে আমরা সমস্ত গেস্টকে আপনাদের সামনে দেখাতে পারবো এবং তারা অলরেডি এসে আসন গ্রহণ করতে পারবেন। দ্রুত দেখাবো বিরোধীরা
ঠিক এই মুহূর্তে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকার পর তাদের কি প্রতিক্রিয়া শুনুন। মাথা তো ধরা পড়েই গেছে। যেদিনকে ক্যাবিনেট সিদ্ধান্ত করে সুপারনিউমারি পোস্ট তৈরি করা হয়েছে দুর্নীতিমূলকভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বাঁচাবার জন্য, সেদিনে তো মাথা পরিষ্কার বেরিয়ে এসছে যে এই মাথাটা হচ্ছে ক্যাবিনেটের যিনি মাথা। আমাদের কাছে কোনো এ নিয়ে প্রশ্ন নেই, সন্দেহ নেই। আপনাদের সাধারণ মানুষ যারা ওই সমস্ত গপ্প শুনতে ভালোবাসেন তাদের কাছে মনে হয় যে উনি সৎ আর সবাই অসৎ। করা উচিত না। সিবিআই যদি নিজের জায়গায় ঠিক দাঁড়িয়ে থাকে, এরপর সিবিআই যদি ওর মোদি অমিত শাহর কথায় চলে তাহলে পারবে না, তো সাক্ষ্য প্রমাণ হাজির করবে না। চার্জশিটটা তা দিয়েছে এতদিন পর্যন্ত আমাদের আন্দোলনের চাপে এবং আদালতের প্রত্যক্ষ নজরদারির জন্য। এখন তারপরে চার্জশিট দিলেই তো কাজ শেষ হলো না, তারপর সেকে প্রমাণের দিকে নিয়ে যেতে হবে। এই সবটাই এখন নির্ভর হচ্ছে নাগপুর থেকে কেমন কেমন ইনস্ট্রাকশন আসবে তার উপরে। আতাত আছেই। সিবিআইয়ের ভেতরে যারা সততার সঙ্গে তদন্ত করছেন বা করতে চান তারাও কখনো কখনো একটু আতঙ্কে থাকেন। দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট, তাতে অনেকেরই অনেক রকম নাম আসলো, পরিচয় আসলো, কে তিনি তার ব্যাখ্যা বর্ণনা আসলো, কিন্তু কোথাও কোথাও সব চেপে দেওয়া থাকলো। আপনি দেখবেন কুন্তল ঘোষ তার পরিচয় দেওয়া থাকলো, শান্তনু কি একটা তৃণমূলের নেতা সবেরা তাদের সব পরিচয় দেওয়া থাকলো, অরুণ হাজরা বিজেপি তারও পরিচয় দেওয়া থাকলো, কিন্তু কাকুর পরিচয়টা কি দেওয়া হলো? ঠিক কাকু যে ভাইপোর কাকু তাকে বলা হলো না। তাহলে ভাইপোর কাকু এই কথাটা না বলার মধ্য দিয়ে ভাইপোকে এড়িয়ে যাবার চেষ্টা যেভাবে করা হলো, তাহলে কাকুর ভাইপো যে আসলে পিসির ভাইপো এটা বলা হলো না। ফলে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এবং ব্লা 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 নামটাকে অস্বীকার করতে তদন্ত পারল না, কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই, নাম রাখতে হলো। কিন্তু মোদিজি চাইছে না নামটা আসুক, অতএব নামটা আসলো না। বিস্ফোরক তথ্য দিয়েছে সিবিআই। এই আপনারাই গতকালই বলছিলেন সেটিং। কাকুর কণ্ঠস্বর আর রেকর্ড হচ্ছে। কণ্ঠস্বর রেকর্ড না করার জন্য বহুবার অজ্ঞান হয়েছে এবং নিখুঁত ভঙ্গিমায় অজ্ঞান হয়েছে, আইসিইউতেও ভর্তি হয়েছে। তারপরেও কাকুর কণ্ঠস্বর আজ সিবিআইয়ের চার্জশিট। কাকুর কণ্ঠস্বর এবং কণ্ঠস্বরের কন্টেন্ট যা যা ছিল তা সিবিআইয়ের চার্জশিটে আসার পরেতেই আপনারা বলছেন বিস্ফোরক তথ্য সিবিআই পেশ করেছে। অপেক্ষা করুন, কণ্ঠস্বর যদি চার্জশিট আসে, চার্জশিটের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়ায় জেল যাত্রাও সময় লাগবে না। তদন্তকারী সংস্থার তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তকে এগিয়ে নিয়ে যায়। যাদের কথা বলেছেন তাদের 3 জনের হাজতবাস হয়ে গেছে। একই কাজে ভিন্ন ফল তো হয় না, এটা কমন সেন্স বলে। এরপর তদন্তকারী সংস্থা তদন্ত যে পথে এগোবে আপনারা দেখতে পাবেন। আমরা যারা বলি যে তদন্তটা কি হচ্ছে তার উপরে নির্ভর করবে এই যে অপরাধ, এই যে দুর্নীতি, তার অপরাধীদের চিহ্নিত করো তখনই সম্ভব যখন তদন্ত স্পষ্ট হবে, তদন্ত নিরপেক্ষভাবে হবে। কিন্তু এখানটাই দিদি আর মোদি তাদের মধ্যে জানি না কি গোপন সমঝোতা আছে। বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপদে পরিচালিত হচ্ছে। যেমন আরজি করেও দেখলাম, শিক্ষক নিয়োগেও দেখছি, সর্বত্র একই জিনিস দেখছি। আমরা চাই তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। 3টা আমাদের বক্তব্য। বিজেপি অনেক রকমের অভিযোগ, তারা বলছে যে সেটিং তত্ত্ব আজকে প্রমাণ হলো যে সেটিং নয়। বামেদের অভিযোগ, কংগ্রেসের অভিযোগ, কেউ বলছেন নাগপুরের নির্দেশে চলা হবে সবকিছু। কিন্তু থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক জনৈক ব্যক্তির উল্লেখ করা হয়েছে, যদিও তারপরে সঞ্জয় বসু তার একটা ডিক্লারেশনে বলছেন আমার ক্লায়েন্টকে মেলাইন করবার চেষ্টা করা হচ্ছে বা হেনস্থা করবার চেষ্টা করা হচ্ছে। আমি অন্তত পক্ষে অনির্বাণের সঙ্গে, অনির্বাণ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে, অনির্বাণের সঙ্গে আমি না করে অন্তত 100-র উপর প্যানেল করেছি, কিন্তু কোনোদিন অনির্বাণকে চশমা খুলে ইনফরমেশন খুঁজতে দেখিনি। আজকে যে অনির্বাণ খুঁজছেন, মানে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি জানি না যে অনির্বাণ কি ইনফরমেশন পাবেন বা কি বলবেন। এরপরে কিন্তু অবশ্যই আমরা একটা বিরতি নেব ছোট, তারপরে ফিরে এসে বিজেপি মুখপাত্রকে দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। সঙ্গে থাকুন। হল্লা বউ কোড স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং, মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সোনাক্ষীর রান্নাঘরে আজকের স্পেশাল গেস্ট মৌসুমী চ্যাটার্জি জি। এই জিজি নয়,
মৌসুমী আন্টি। ওকে আন্টি মৌসুমী, তো আজ আপনি কি রাঁধবেন? তুমি রাঁধো, আমি খাবো। এবার জমিয়ে করব রান্না। আছেই তো দ্য বেস্ট এভরিডে মশলা। প্রতিদিনের রান্নায় এভরিডে মশলা, দেশের স্বাদ। 25 বছর ধরে কম্পিউটার শিক্ষায় SICS এখন 60% সাবসিডিতে ভর্তি চলছে। যে কোনো অনুষ্ঠানের জন্য ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয় একান্ত আপন, মহাবীরতলা, নিউ আলিপুর, কলকাতা। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। हर पिक्चर के अंदर सही तीखा सही लाल हो तो हर पिक्चर ब्लॉकबस्टर। सही तीखा सही लाल? नहीं सर, सही तीखा। आजकल मैं एक्शन कर रहा हूं ना, सही लाल। इधर आओ, डब्बा ऊपर करो। हाँ, सही तीखा सही लाल। एवरेस्ट तीखा लाल, टेस्ट में बेस्ट एवरेस्ट। अरे ये तो टूट के अपनी गाड़ी पर गिरेगा। नहीं टूटेगा। तुम तो एकदम सही थे। देखो वो इतना बड़ा स्ट्रॉन्ग पेड़ टूट गया, पर ये एकदम अटूट। सिर्फ स्ट्रॉन्ग होता तो ये भी टूट जाता। ये साथ में फ्लेक्सिबल भी है, बिल्कुल श्याम स्टील जैसा। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT पर, स्ट्रॉन्ग भी फ्लेक्सिबल भी। आपदा मुसीबत कोई भी आए, ये घर को हमेशा अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। हल्ला बोल co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আপনাদের খুব পরিষ্কার মনে থাকবে, যারা সিএনএর প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠান দেখেন তাদের অবশ্যই মনে থাকবে যে বেলাগাম দুর্নীতি বলে পুরো সেগমেন্ট করে টানা 2 বছর আমরা অনুষ্ঠান করেছি। টানা 2 বছর, 365 days into 2, প্রায় 800 দিনের কাছে আমরা অনুষ্ঠান করেছি এই দুর্নীতির বিষয়ে। আজকে সেখানে দেখা যাচ্ছে একটা কনক্লুশনের দিকে আসতে চলেছে। তন্ময়দার কাছে যাব, যে তন্ময়দা এটাকে কিভাবে দেখছেন? যদিও ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কোনো ছত্রে উল্লেখ করা নেই, যেটা হয়তো উল্লেখ করা যেতে পারতো কিন্তু উল্লেখ করা নেই। দেখুন, আমরা কিন্তু এটা প্রথম থেকেই বলে আসছি যে এই দুর্নীতির কিন্তু শেষ হয়েছে কালীঘাটে গিয়ে, এবং এটাও আমরা বলে এসেছি যে 75-25-এর ভাগ তো তৃণমূলে হয়, সুতরাং নিচু লেভেলে যারা এই কুন্তল, এই হচ্ছে শান্তনু, এরা ওই 25% মধ্যে পড়ে। 75% গিয়ে পৌঁছয় কালীঘাটে গিয়ে। এবং কেন এখনও CBI ED রাঘব বোয়াল ধরতে পারছে না, আমরা ওই প্রশ্ন করে এসেছি, বহুবার করেছি। তো আজকে দেখুন একটা চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে ওই যে অডিও যেটাতে কোনো কিছু আপনারা মনে থাকবে, আমরা আপনার এখানে প্যানেল করেছি যে সেই কাকু সেই কোনোভাবেই কণ্ঠস্বর দিচ্ছে না, তারপরে কাকু হচ্ছে কোথায় পেডিয়াট্রিক্স ওয়ার্ডে ভর্তি হয়ে যাচ্ছে, তারপরে কাকু বারে বারে কোর্টে আসছে না, শেষে কাকুর যখন বেল হবে না কণ্ঠস্বর না দিলে, তখন কাকু গিয়ে কোর্টে গিয়ে একবার কণ্ঠস্বর দিয়েছে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে সেটার ফরেন্সিক টেস্ট দিল্লিতে হচ্ছে এবং রিপোর্টও চলে আসবে, যতটা আমি জানি। এবার এইখানে দেখুন, এই যে CBI যেটা দিয়েছে, সেখানে CBI কণ্ঠস্বরে কি কি পেয়েছে সেইগুলো লিখেছে, কিন্তু এটাই কিন্তু সব নয়। আমি যতটা জানি, দেবাশিস আমি জানি না আপনি পুরো চার্জশিট পড়েছেন কিনা, আমি পুরো পড়িনি, কিন্তু আমি যেটা জেনেছি যে আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে 2017 সালে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে বেহালাতে একটি মিটিং হচ্ছিল। সেই মিটিংয়ে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায়, তদানীন্তন হুগলির যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূলের, এখন যদিও তৃণমূল থেকে তিনি বিচ্ছিন্ন, কুন্তল ঘোষ, এরা উপস্থিত ছিলেন। এবার সেখানে অরবিন্দ রায় বর্মন বলে কুন্তল ঘোষের একজন কর্মচারী উপস্থিত ছিলেন। কুন্তলের নির্দেশে ওই বৈঠকে, ওই আলোচনায়, ওই মিটিংয়ে যে আলোচনা হচ্ছিল সেটার অডিও একটা টেপ হয়, সেটা লুকিয়ে করে অরবিন্দ রায় বর্মন, এবং পরবর্তীকালে সেটা তার ল্যাপটপে তিনি লোড করেন, সেটা CBI পায় এবং সেটার থেকে পাওয়া তথ্যগুলো এখানে দেওয়া হচ্ছে। এছাড়া দেবাশিস, আমি যেটা জানলাম যে লিপস অ্যান্ড বাউন্সের রিসেপশনিস্ট নাকি ইমেল করেছে এই প্রার্থীদের তালিকা কাকুকে, এই সুজয় কৃষ্ণ ভদ্রকে, তো সেটাও আর একটা লিপস অ্যান্ড বাউন্সের সাথে আমি যোগ পেলেন। এরপরে আমি যতটা জানি জুন মাসে 2024-এ কোর্টে 148 কোটি টাকার সম্পত্তি, যার এখন বাজার মূল্য 250 কোটি টাকা, সেই সিজার কতগুলো প্রপার্টি সব মিলিয়ে লিপস অ্যান্ড বাউন্সে কোর্টে দেওয়া হয়েছে।
সুতরাং এখন হচ্ছে চার্জশিট জমা হয়েছে, এবার দেখুন এটা পুরোটাই হচ্ছে কোর্টের নির্দেশে তদন্ত চলছে। একদম, আমি গৌরবের কাছে আমি একটা কথা বলবো, তন্ময়দা সবার কাছে যাবো, একটা 10 সেকেন্ড দেবাশিস, এই যে আজকে দেখছেন এই বাম আর কংগ্রেসের যে রিয়াকশন পাচ্ছেন, যে এরা এখন চিন্তায় পড়ে গেছে। 2019 থেকে এরা বলে আসছে সেটিং করে 3বার শূন্য হয়েছে, 2019, 2021, 2024। এদের এখন চিন্তা হয়েছে যে সেটিংই তো এই মানুষ আর বিশ্বাস করছে না, এখন কি আমরা তাহলে মহাশূন্য যাব? শূন্য থেকে আমি তন্ময়দা যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিটা গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষকে এফেক্ট করেছে, যেহেতু তন্ময়দা এই প্রাথমিকের ক্ষেত্রে অবৈধ শিক্ষক ঢুকিয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে, সেই জন্য আমি এক্ষেত্রে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস এই অর্থে না দেখে মূলত যারা দোষী বা অপরাধী তাদেরকে সামনে আনতে চাইবো। সেটিং তত্ত্ব অনেক বলতে পারে, আজকে আপনি সেটিং নয় বললে এক্ষুনি গৌরব বলবে যে আরজি করের কেসটা তাহলে কি হলো, ওটা কেন চার্জশিট দেওয়া গেল না 90 দিনের মধ্যে, এরকম প্রচুর তুতু ম্যায় হবে। আমি একদম যেতে চাই না, আমি গৌরবের কাছে যাব। গৌরব মজুমদার, গৌরবও একাধিক প্যানেলে আমাদের সঙ্গে এই বেলাগাম দুর্নীতি করে এসছে, সেটা আমার নিজের চোখে দেখা, আমারও প্যানেলে কয়েকশো প্যানেলেও ছিল। গৌরব, একটা জায়গা আমি জানতে চাইবো, গৌরব এই যে এখানে এই চার্জশিটে উল্লেখ করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক জনৈক ব্যক্তি, তিনি বলছেন 15 কোটি টাকা আমার লাগবে। এতে সুজয় বলছে, মানে কাকু বলছে যে 6.5 লক্ষ টাকা করে আমরা এক একজনের থেকে তুলেছি, আর এখন তোলা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তো এবার এইখানে দাঁড়িয়ে তখন ওই প্রভাবশালী ব্যক্তি, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আমি জানি না, উনি বলছেন যদি সেটা না দেওয়া সম্ভব হয়, আমি এই যে একদম লাস্টের লাইন আমার এখানে এসছে, আমি একটু মানে এইটুকু জায়গা আমার শিউরে উঠছিলাম পড়ে, যে কি এখানে উল্লেখ করা রয়েছে, আমি একবার পড়ে একটু শোনাই যে জায়গাটা, আমি আসি একটুখানি, আমরা হাইলাইটেড অংশও একটু আগে দেখাচ্ছিলাম, পড়ে শোনাচ্ছি আমি এই অংশটুকু একদম লাস্টে, এই 12 নম্বর পৃষ্ঠায়, যদি 15 কোটি টাকা না দেওয়া হয় তাহলে দূরে ট্রান্সফার হবে না। শুধু তাই নয়, 6.5 লাখ টাকা করে অভিষেক ব্যানার্জি টোল্ড সুজয় টু স্টপ দেয়ার অ্যাপয়েন্টমেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় said Sujoy to stop their appointment, else he would get those candidate arrested or they get the candidate posted to the distant places. মানে তুমি ভাবতে পারো এই প্রভাবশালী যেই হোক, আমি জানি না কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি নিয়োগ কার্যকে থামিয়ে দিতে পারেন, এক অঙ্গুলি হেলনে, দ্বিতীয় অঙ্গুলি হেলনে তাদেরকে অ্যারেস্ট করাতে পারেন, তৃতীয় অঙ্গুলি হেলনে তাদেরকে সুন্দরবনে বাঘের মুখেও ফেলে দিতে পারেন। ভাবতে পারছো গৌরব? দুটো লাইন, তোমার কি মনে হয় কে উনি? না, কে উনি সেটা তো আমি তো বলতে পারবো না, সেটা সিবিআই বলতে পারবে। লয়ার বলে দিয়েছে। না, এক মিনিট, আর ঠিক আছে, আমি বলিনি, আপনি বলেছেন তো, আপনার কথা কেউ ডিস্টার্ব করেনি। উনি কে সেটা সিবিআই বলতে পারবে, আর উনি কে সেটা ওনার লয়ার সঞ্জয় বসু বলতে পারবেন। এখন আমি আপনার এই চ্যানেলে ঢোকার সময় দেখলাম সঞ্জয় বসু ইডির কথা উল্লেখ করেছেন, উনি যে একটা প্রেস বিবৃতি জারি করেছেন অভিষেক ব্যানার্জির হয়ে, সেখানে ইডির কথা বলেছেন, কিন্তু সিবিআইয়ের কথা বলেননি। চার্জশিটটা আমি সম্ভবত যতদূর জানি যে চার্জশিটটা সিবিআই দিয়েছে, সুতরাং সিবিআই কি তদন্ত করবে, সিবিআই কার নাম পেলো না পেলো সেটা সিবিআই কোর্টে জানাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে এত বড় প্রভাবশালী, আপনি ভাবুন 100 কোটি টাকা না 200 কোটি টাকা আমি দেখছিলাম তোলার একটা পরিকল্পনা, আমি আসছি, হ্যাঁ 100 কোটি টাকা তোলার পরিকল্পনা, এবং আপনি ভাবুন মানে কত বড় প্রভাবশালী এই জনৈক অভিষেক বাবু, যে তিনি নির্দেশ দিচ্ছেন যে যদি টাকা না দেন, যাদের টাকা যারা দেবে না তাদের নিয়োগ বন্ধ, যারা টাকা দিয়েছে 6.5 লক্ষ টাকা করে তাদেরকে আরো বেশি করে টাকা দিতে হবে, আর যদি তারা না দিতে পারে তাহলে আইদার তারা ওই ভুয়ো চাকরির ইয়েতে অ্যারেস্টেড হবেন, আর নাহলে হচ্ছে যে দূরে ট্রান্সফার হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে চার্জশিটে এতদিন ধরে লাগলো কেন সিবিআই এর? সিবিআই তো অনেক আগেই বলে দিয়েছিল যে কে এই দুর্নীতির মাথা, একাধিকবার কোর্টে গেছে, একাধিকবার জানানো হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আরেকটা, যে সিবিআই একের পর এক এই চার্জশিটের মধ্যে একের পর এক যে ব্যক্তিদের নামে চার্জশিট দিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় কিংবা রাজনৈতিক নয় এরকম ব্যক্তি, তাদের পরিচয় কোথায় থাকেন সমস্তটা উল্লেখ করেছেন। সেখানে ভারতী ঘোষ থেকে শুরু করে দিব্যেন্দু অধিকারী, বিজেপির নেতা, চিনু হাজরা থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, কুন্তল, শান্তনু,
ইভেন সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জির নাম যে এখানে এলো, তার পরিচয় কি, সেইটা কেন হচ্ছে যে জানানো হলো না সিবিআই এর চার্জশিটে? এই প্রশ্নের উত্তর সিবিআইকে দিতে হবে যে ইনি কে অভিষেক ব্যানার্জি। আপনি একটা নাম একটা চার্জশিটের মধ্যে উল্লেখ করে ছেড়ে দিলেন, তার ডান নেই বাম নেই, আপনি নামটা দিয়ে ছেড়ে দিলেন। এটা তো হতে পারে না, এটা তো ইরেসপন্সিবলের মতন কাজ সিবিআই এর। কোনো চার্জশিটে যদি কারোর নাম থাকে, তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা, তার 14 গোষ্ঠী সমস্ত কিছু উল্লেখ করা থাকে, এক্ষেত্রে করা হয়নি। এখন কেন করা হলো না? আমি গৌরবকে মাঝখানে একটু অ্যাড করে দিই। এই যে আলোচনার মধ্যে শোনা যাচ্ছে যে অভিষেক এবং পার্থবাবুর একটা মত বিরোধ চলছিল বা গন্ডগোল চলছিল, সেই ক্ষেত্রে এটা করা হোক বলে অভিষেক নামটা এসছে বারবার করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা অডিও ক্লিপে এসছে। এবার কেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করা সিবিআইয়েরও দরকার আছে। কাজে হঠাৎ করেই যদি সরাসরি পরিচয় দিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সিবিআইয়ের তদন্ত নিয়ে সিবিআই এতদিন তদন্ত করলো কি? সিবিআই এতদিন ধরে কি তদন্ত চালালো যে মাথা অবধি পৌঁছতে পারলো না? একটা অডিও ক্লিপে কার নাম ব্যবহার হচ্ছে? আরে আপনি সিবিআই এর প্রতিনিধি নন তো? আপনি সিবিআই এর প্রতিনিধি নন না? আমি কোনো ভুল বলিনি। আমি সরাসরি ওখানে বারবার করে অনুরোধ করছি, গন্ডগোল নয়। শুনুন না তনয়বাবু, শুনুন না, এটা শান্ত আলোচনা হচ্ছে। আপনি সবার কথায় কথা বললে আপনার আরে দাঁড়ান না, সিপিএম এর মধ্যে কেন গন্ডগোল? আরে আপনি শুনুন না, আপনি কাকুর কণ্ঠস্বরের কথা বলছেন। 2017 সালে যখন এই মিটিংটা হয়, যখন এই অডিও ক্লিপটা তৈরি হয়, তখন 2017 সালে শুভেন্দু অধিকারী তৃণমূলে আছেন। আপনি সে কথা উত্তর দিন আগে, সুতরাং কথা বলেন আপনি। এই মুহূর্তে যে শুভেন্দু অধিকারীর কথা গৌরব উল্লেখ করে শুভেন্দু অধিকারী কি বলছেন আজকের বাইট। তন্ময় আপনি শান্ত হন একটু, আপনার নেতা, আপনার দলের নেতা কি বলেছেন শুনুন। ওটা জনৈক কি আছে, সিবিআইয়েরও কাজ নেই, তো স্পেসিফিকই তো একবারে, এটা তো পরিষ্কার সবাই জানে। কাকু তো ওর কাগজে আছে তো, আপনার তো লিপস অ্যান্ড বাউন্সের সিও তো সুজয় কৃষ্ণ ভদ্র, আর তার তো চেক পাওয়ার অভিষেক ব্যানার্জির নামে আছে, তো পরিষ্কার আছে। উনি সঞ্জয় বোসকে দিয়ে চিঠি না দিয়ে বরঞ্চ সিবিআই এগেনস্টে চিঠি করুন না, ক্ষমতা থাকে। পার্থদার কাছে অবশ্যই আসা উচিত আমার, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী ফিরদৌস সামিম রয়েছেন। আমি স্বাগত জানাবো আপনার কাছে সিএনএর অনুষ্ঠানে। ফিরদৌস দা, যেটা জানতে চাইবো, যেখানে বিতর্ক সেখানেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু আবার অন্যদিকে তার যে প্রভাব, তার যে পাওয়ার, সেটাও ছত্রে ছত্রে চার্জশিটের মধ্যে দেওয়া রয়েছে। অ্যারেস্ট করানো অথবা চাকরি নিয়োগ বন্ধ করে দেওয়া এবং তাদেরকে দূর দূরান্তরে কোথাও পোস্টিং করা। আমার প্রশ্ন হচ্ছে এখানে এই যে বিরাট যে কনস্পিরেসি, তার শেষ সূত্রে এসে একটা নাম আসলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা প্রথম থেকে আপনারাও দাবি করছিলেন যে কালীঘাটে তার গোড়াটা রয়েছে, আজকেও প্যানেলে আলোচনা হলো। আমার কথা হচ্ছে এই নামটাকে এরকমভাবে স্পেসিফিক না করার কি কারণ? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে, মানে আইনি কারণ বা তদন্ত আটকে যেতে পারে, এরকম কোনো কারণ কি রয়েছে? না না, একদমই নয়। দেখুন, আমি প্রথমে বলি, এই যে তদন্ত দেখছেন এটি মূলত সৌমেন নন্দীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল। সেই সিবিআই তদন্তের নির্দেশের পরিপ্রেক্ষিতে এটি হচ্ছে থার্ড চার্জশিট। কিন্তু এই সৌমেন নন্দীর মামলায় যেমন সিবিআই তদন্ত করছে, অ্যাজ ওয়েল এজ ইডিও তদন্ত করছে, এবং ইডি 23/8/2023 একটা প্রেস রিলিজ করেছিল। আমার হাতে সেই প্রেস রিলিজটা আছে, আপনি দেখবেন সেই প্রেস রিলিজে তিনজনের নাম খুব গুরুত্বপূর্ণ, তিনটে শব্দ খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম, অপর একটি নাম হচ্ছে এই অভিষেক ব্যানার্জি এমপি ফ্রম টিএমসি ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্সের নাম এবং অভিষেক ব্যানার্জি এমপি অভিষেক ব্যানার্জির নাম, সেটা আমরা ইডির প্রেস রিলিজে দেখেছিলাম। এবার থার্ড এই যে চার্জশিট, সেই চার্জশিটে একজন অভিষেক ব্যানার্জির নাম দেখছি, যে অভিষেক ব্যানার্জির এই ক্ষমতা রয়েছে যে একজন ক্যান্ডিডেটকে 6.5 লাখ টাকা দেওয়ার পরে তাকে অ্যারেস্ট করিয়ে দিতে পারে। সেই অভিষেক ব্যানার্জির এই ক্ষমতা রয়েছে একজন ক্যান্ডিডেটকে দূরে পোস্টিং করিয়ে দিতে পারে, এবং এই অভিষেক ব্যানার্জির এই ক্ষমতা রয়েছে যে অ্যাকিউজ কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে 15 কোটি টাকা দাবি করতে পারে। এই আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার, এই অতি প্রভাবশালী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এর উচিত ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে তদন্ত করা, এবং সেই তদন্ত শেষ করার পরে
চার্জশিট দেওয়া, যদি তিনি অ্যাকিউজড হন, এবং শুধু তাই নয়, ট্রায়াল সম্পন্ন করে দোষী সাব্যস্ত করা। কেন এই কথা বলছি? দেখুন, 6.5 লাখ টাকা করে যারা দিয়েছে তারা তো চাকরি করছে বর্তমানে, তারা স্কুলগুলোতে রয়েছে। অপরদিকে যারা এই যোগ্য অথচ 6.5 লাখ টাকা করে দিতে পারেনি, তারা কিন্তু বঞ্চিত হয়ে এখনো পর্যন্ত রাস্তায় বসে আছে বা মামলা করেছে। অর্থাৎ একদিকে যে বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছেন, আর অপরদিকে এই সুজয় কৃষ্ণ ভদ্র সহ যারা অ্যাকিউজ, তারা সহ যাদের কাছ থেকে যারা 15 কোটি টাকা দাবি করছেন, তারা এখনো পর্যন্ত জেলের বাইরে রয়েছেন, বা ইভেন তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কিন্তু সেরকম উল্লেখযোগ্য পদক্ষেপ সিবিআই করতে পারেনি। আমি প্রথমেই চাইবো যে এই অতি প্রভাবশালী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার এই ক্ষমতা রয়েছে, যে কাউকে অ্যারেস্ট করিয়ে দিতে পারে, যে কাউকে দূরে পোস্টিং করিয়ে দিতে পারে, 15 কোটি টাকা দাবি করতে পারে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে, সেই অতি প্রভাবশালী অভিষেক ব্যানার্জিকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে তদন্ত সম্পূর্ণ করা উচিত। তার কারণ, যার অ্যারেস্ট করানোর ক্ষমতা আছে, সে যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করিয়ে দিতে পারে, যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারে। তাই সেই ধরনের অতি প্রভাবশালী ব্যক্তিদের ইমিডিয়েট কাস্টাডিতে নিতে হবে, না হলে কিন্তু এই তদন্ত সম্পূর্ণ করা কঠিনতর হবে। এবং এই যে সৌমেন নন্দীর মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল, সেখানে যে ইডি তদন্ত করেছিল, সেই প্রেস রিলিজে কিন্তু একজন অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছিল, যে অভিষেক ব্যানার্জি হচ্ছে এমপি। ফলে এখানে পরিষ্কার যে আসলে কি হয়ে ঘটেছিল। একেবারে আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, এই মুহূর্তে যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ঘটনা ঘটার পর যেটা আমরা দেখলাম, সঞ্জয় বোস অ্যাডভোকেট, যিনি লিগাল অ্যাডভাইজার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তিনি কিন্তু একটা ডিক্লারেশন দিলেন বিহাফ অফ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি পরিষ্কার চার্জশিট থার্ডশিট সব কথা উল্লেখ করে তার ক্লায়েন্টকে মেলায়ন করা হচ্ছে বলে তিনি সেই তথ্য এস্টাবলিশ করে একদম মিডিয়ার সামনে একটা প্রেস রিলিজ করে দিলেন। আমার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে কি আরও বেশি স্পষ্ট হয়ে গেল না বিষয়টা? আর অন্যদিকে এই যে 15 কোটি টাকা দাবি করা, এবং আরও একটি তথ্য খুব গুরুত্বপূর্ণ আসছে, যেটা হচ্ছে 100 কোটি টাকা 2000 জনের থেকে তোলার একটা পরিকল্পনা নিয়ে ফিল্ড ওয়ার্ক করতে নেমেছিল সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু, কুন্তল ঘোষেরা, এবং এদের মধ্যে টাকার রেশিও কি হবে সেটাও চার্জশিট উল্লেখ করা আছে। আমি এসে বলছি, কিন্তু তার আগে পার্থদা বলবেন বিরতির থেকে ফিরে এসে। সঙ্গে থাকুন। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বাছাই করা খাঁটি কাশ্মীরি লঙ্কা থেকে তৈরি এভারেস্টের কাশ্মীরি লাল, কম ঝাল বেশি লাল, রান্নায় করে দারুণ কামাল। দাঁতের শিরশিরানি? সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত। সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র 20 টাকায়। যে কোনো অনুষ্ঠানের জন্য ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয় একান্ত আপন, মহাবীরতলা, নিউ আলিপুর, কলকাতা। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। अरे ये तो टूट के अपनी गाड़ी पर गिरेगा। नहीं टूटेगा। तुम तो एकदम सही थे। देखो वो इतना बड़ा स्ट्रॉन्ग पेड़ टूट गया, पर ये एकदम अटूट। सिर्फ स्ट्रॉन्ग होता तो ये भी टूट जाता। ये साथ में फ्लेक्सिबल भी है, बिल्कुल श्याम स्टील जैसा। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, स्ट्रॉन्ग भी फ्लेक्सिबल भी। आपदा मुसीबत कोई भी आए, ये घर को हमेशा अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा क्ले स्ट्रॉन्ग। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বেশ, এই মুহূর্তে ফিরে আসলাম। এই যে 100 কোটি টাকা তোলার যে পরিকল্পনা করা হয়েছিল, এরকমটাও চার্জশিটে উল্লেখ রয়েছে। তার মধ্যে 20 কোটি রাখবে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, যিনি তদানীন্তন শিক্ষামন্ত্রী, এবং তার মাধ্যমেই এই বেআইনি নিয়োগ বা ইলিগাল অ্যাপয়েন্টমেন্টগুলো হবে। এক, দ্বিতীয় হচ্ছে মানিক ভট্টাচার্য, যিনি তৃণমূলের বিধায়ক থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের পদটাকে তিনি আঁকড়ে বেঁচেছিলেন, তিনি 20 কোটি পাবেন। আবার এক্ষেত্রে পার্থদা অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা আসছে, কে আমরা জানি না, তিনিও 20 কোটি করে পাবেন। বাকি যে টাকাটা থাকছে, অর্থাৎ তার পরিমাণটা 40 কোটির কাছাকাছি,
সেটাই শান্তনু, কুন্তল এরা সব ভাগাভাগি করে নেবেন। মারাত্মক বিষয়, ভাবা যেতে পারে মানে একদম পুরো ব্লু প্রিন্ট তৈরি করে কাজে নামা। ধন্যবাদ। কারণ এর আগে মানে অনুষ্ঠান শুরুর সময় যখন বললেন যে আমরা বেশ কয়েকজন এই অনুষ্ঠান আপনাদের এখানে অনেকবার এসেছি এবং আপনার হয়তো মনে আছে আপনি যখন আমার পরিচয় করাতেন, আপনি এই কথা দিয়ে আমার পরিচয় করাতেন যে ইনি পার্থ চট্টোপাধ্যায় নয়, পার্থ মুখোপাধ্যায়। একদম 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 তাই। আমার ওই জন্য আজকে যখন অ্যাসাইনমেন্টে গেস্ট লিস্ট আমি খুব খুশি হয়েছি, মানে আমার একটা অনুষঙ্গ হয়ে গেছে। একদম একদম একদম। তো যাই হোক, এখন মানে কি যে পার্থ নাম মানেই লোক খারাপ নয়, টাইটেলটাও দেখতে হবে। হ্যাঁ, মানে একই জিনিস নিয়ে বলতে 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 ক্লিশে হয়ে গেছে ব্যাপারটা। মানে আজকে সিবিআই এর অবস্থা চিন্তা করুন, তারা একটা চার্জশিটে প্রথম কটা এটা 3 নম্বর সাপ্লিমেন্টারি চার্জ, একদম রাইট, মানে এখন বলতে গেলে একদম অ্যাডভান্স স্টেজে তো। এবং বারবার করে যে নামগুলোর জন্যে কিন্তু মহামান্য উচ্চ আদালত বারবার করে বলে গেছেন যে আপনারা মূল যে সবচেয়ে যে ওপরের যে জায়গাটা সেইখানে আপনাদের পৌঁছতে হবে। তার আপনারা কি করছেন? বাদ বাকি যা হয়েছে এর গল্প আপনি রাস্তাঘাটে যাকে জিজ্ঞেস করবেন সবাই জানে। হয়তো 20 কোটি কি 100 কোটি 2000 জন এত সংখ্যাটা হয়তো জানে না, কিন্তু মোটামুটি যেটা হচ্ছে চোখের সামনে দেখলাম না। তারপর মাথায় রাখতে হবে এই যে আপনার এই বনগার কাছাকাছি বিভিন্ন অংশে টাকা তোলার লোক ছিল, চন্দন, তাকে গ্রেপ্তার করা হলো, একে ওকে, এরাও মাঝখান থেকে একটা 100 বার। এবং সারা পশ্চিমবাংলার একটা ব্যাপক অংশ জুড়ে তাদের দলীয় যে নেটওয়ার্কটা এটা কাজ করেছে। আপনি চিন্তা করুন, সারা ভারত বাংলা জুড়ে যত পরীক্ষার্থী আছে সবার থেকে টাকা তুলে প্রথমে জেলা, মানে প্রথমে একদম নিচের স্তর, সেখান থেকে জেলা, জেলা থেকে রাজ্য স্তর, এই যে অদ্ভুত নেটওয়ার্ক, মানে এটা আমাদের একটা বলতে গেলে স্বল্প সঞ্চয় প্রকল্প বোধহয় এত ভালো নেটওয়ার্ক ইদানিংকালে কাজ করে না, সেই জন্য কল্প সঞ্চয় মুখ থুবড়ে পড়ছে। এই নেটওয়ার্ক একটা দল চালিয়ে গেছে এবং বারবার করে মহামান্য হাইকোর্ট বলেছে যে আসল মানুষগুলোকে ধরুন। আজকে আপনি দেখুন তার নামটাকে শুধু দিলেন, কিন্তু এতদিন হয়ে যাবার পরও তার নামটা নিয়ে বেশি আর কিছু বললেন না। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায়কে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, এই যে যার নাম না, কিন্তু তার আগে যে ফিরদৌস সাহেব বললেন যে এর আগে যে প্রেস রিলিজ করেছিল আমরা সবাই, সেখানে ওই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে একটা ইরিলেভেন্ট ট্রানজাকশনের কথা উল্লেখ করা হয়েছিল, সেখানে কিন্তু খুব পরিষ্কার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটা কিন্তু উল্লেখ করা লিপস অ্যান্ড বাউন্সে সম্ভবত সুজয় বাবু এখন মানে আর পদাধিকারী নন, তিনি রিজাইন করেছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রিজাইন করেননি, হি ইজ স্টিল ইন অফিস, মাইন্ড দ্যাট। অথচ তাকে কিন্তু কখনোই আমরা দেখলাম না যে সামনে নিয়ে আসা হলো। এবং তার কি পরিচয়, তার সম্পত্তির কি হিসাব যখন মহামান্য উচ্চ আদালতে দাখিল করা হলো, দেখা গেল মাত্র কয়েকটা লাইফ ইন্স্যুরেন্স সার্টিফিকেট তার আছে, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, মানে যেটা মহামান্য বিচারক এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাকেই তিনি খুব সম্ভবত বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন একদম। এবং আজকে সঞ্জয় বসু ওনার যিনি লয়ার, তিনিও প্রথম কথা, সঞ্জয় বসু জানি না কেন এই কথাটা বললেন, কে একজন ঠাকুর ঘরে কেড়ে বলে ডাক দিল এবং উনি হঠাৎ ভেতর থেকে বললেন আমি তো কলা খাইনি, এটা উনি না বললেও এটা নিয়ে আপনার মনে হচ্ছে অপ্রাসঙ্গিক। এবার একটু দেখাবো যে আমরা আবারও বলছি যে চার্জশিটে উল্লেখ করা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আমরা জানি না, কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ, অর্থাৎ যাকে তৃণমূলীরা দাবি করে, মানে অনির্বাণ এই যেখানে বসে রয়েছে, অনির্বাণরা দাবি করে দলের সেনাপতি বলে, যদিও সম্প্রতি দাবিটা একটু কম আসছে, কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে নিজের নাম জড়ালো উনি কি পদক্ষেপ নেবেন বারবার বলেছেন শহরের রাজপথে দাঁড়িয়ে, মানে হাজার হাজার সমর্থকের সামনে কি বলেছেন আজকে সেই কথা একবার আপনাদেরকে শোনাতে চাইবো, দেখুন। আর কথায় কথায় বলতো না যে ভাইপো এই করেছে, ভাইপো তাই করেছে, 3 বছর হয়ে গেল এখনো মুখ দিয়ে অভিষেক বেরোয়নি, কি জ্বালা কি ভয়। আমি তো 3 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে, এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল, কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও, ছেড়ে দেবো। কি বলেছিল না? সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু, কয়লা, এসএসসি। আমি যত ইনভেস্টিগেশন সিবিআইয়ের চলছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক।
আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসির মঞ্চে উঠে, কথা দিয়ে গেলাম। বিজেপির কোন নেতার হিম্মত আছে বলবে? আমরা আবারও বলছি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি তার অবস্থান স্পষ্ট করেছিলেন। 2023 সালের একটি জনসভার কথা আমরা দেখালাম। তবে আজকের চার্জশিটে উল্লেখ করা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, তার পরিচয় আমরা এখনো জানি না। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে বেশ কয়েকজন রাজনীতির অলিন্দে থাকা মানুষজনও আছেন, একদম বাস্তব। খুব সম্ভবত কোনো একটি অঞ্চলের বিধায়কেরও নাম আছে হয়তোবা। তো কাজেই এখানে দাঁড়িয়ে কিন্তু নাম নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। গৌরব, তন্ময়দা সবাই সন্দেহের চোখে আমার দিকে দেখছে, পার্থদাও দেখছে। আমি অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, এই যে দাবি করা এবং পাশাপাশি সঞ্জয় বোসের একটা ডিক্লারেশন দেওয়ার সামনে, যেটা আমার সব থেকে অবাক লাগছে, কারণ চার্জশিটে যখন মিডিয়া এখনো সংশয়াপন্ন, তখন অ্যাডভোকেট যিনি, তিনি কনফার্ম হয়ে গেলেন যে আমার ক্লায়েন্টকে মেলাইন করবার চেষ্টা করা হচ্ছে, কোনোভাবে মানুষের কাছে ইমেজ খারাপ করবার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই বিপুল পরিমাণ টাকার দুর্নীতি তোমরা বারবার করে দাবি করে এসেছিলে, কোনো যোগ নেই, কোনো যোগ নেই, কোনো যোগ নেই। চার্জশিট কি তবে সত্যি মেলাইন করবার জন্যই তৈরি হয়েছে, মানুষের সামনে ইম্প্যাক্ট খারাপ করার জন্য? সামনে তো কোনো নির্বাচনও নেই। মিডিয়ার কাছে খবর নেই কেন? আর জি করার সময় দেখলাম সূত্র মারফত ঘন্টায় ঘন্টায় খবর, এখন সূত্রটা কোথায় গেল? আর জি করার পর যে থাপ্পড়গুলো খেয়েছেন তাদের সূত্রগুলো কি পালিয়ে গেছে? আমি তখন চশমা খুলেছিলাম এই কারণে আমার খুব ঘুম পাচ্ছিল। এই ন্যূনতম উত্তেজনা একটা সময় যেটুকু ছিল দিনের পর দিন, মাসের পর মাসের টেমপ্লেটটা একই, ফিরদৌস। তবে যদি আমার সঙ্গে যারা অনলাইনে আমার কলিগ রয়েছেন তারা যদি তোমায় সিঙ্গেল একটু কাটেন, তাহলে এই রাজ্যের মানুষ দেখতে পাবেন যে তোমার চোখে মুখে একটা আতঙ্কের চাপ এবং চুলটুল দেখে মনে হচ্ছে বিধ্বস্ত। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কিন্তু প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। প্রতিটা নির্বাচনের রেজাল্টের দিন তোমার যা বিধ্বস্ত অবস্থা হয়, সেটা তুমি আমাকে রাজনীতিকরণ করেছে, পাশে তন্ময়দা থাকতে তুমি আমাকে অ্যাটাক করছো। তন্ময়দার ওসব ভয় হয় না, তন্ময়দার হয় না তো তোমার হয়, কারণ তন্ময়দার গ্রাউন্ড রিয়েলিটিটা জানে। তুমি যাই হোক, প্রশ্নটা হচ্ছে কিন্তু সঞ্জয় বোসের মুভমেন্টটা অবাক করলো না? মানে তোমায় অবাক করলো না? মানে তুমিও তো একজন আইনজীবী, তুমি আইনজীবীর চোখে দেখো, তুমি হঠাৎ করে কেউ বললো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, এটা কি বলা উচিত কখনো? মানে আইনজীবীর পার্সপেক্টিভে আমি বলছি। আমি শেষ করিনি একটু, সেটা হচ্ছে যে এই যখন এই নিয়োগ দুর্নীতি, গরু, কয়লা, হ্যান ত্যান, আমার গরুটা এখনো খেয়াল আছে। তখন তোমাদের আরেকজন অ্যাঙ্কার ছিল, এখন অন্য চ্যানেল আছেন, উনি প্রোগ্রাম করছিলেন, দেখছিলাম গরুগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, তোমার গ্রাফিক করছো, সেও গরুর মতো চার পায়ে হাঁটার একটা চেষ্টা করছে। হ্যাঁ, অনুব্রত মণ্ডল তিহারের জলের টেস্ট কেমন আছে, অনেক কিছু হয়েছিল কি না। সামনে 2023-এর পঞ্চায়েত নির্বাচন, তারপরের বছর লোকসভা নির্বাচন, ওতে গরুকে হাঁটাচ্ছিল। তুমি অন্য লাইনে চলে যাচ্ছ। শোনো না, 2023-এ কি হয়েছে আজকে তোমাকে উল্লেখ করতে হচ্ছে, চিন্তা করো। 2017-এর কথা বলতে পারো, আমি 23-এর কথা বলতে না, এই ইস্যুটাকে চাপা দেওয়ার জন্য তুমি 2 বছর আগে চলে গেছো। না, সব একসঙ্গে আসবে। শোনো না, এবার সেটা যে সবাই তো বললাম, ডিস্টার্ব করি। এবার সেই তখন 2023-এর পঞ্চায়েত হয়ে গেল, 24টা 35-এর বদলে 12 হয়ে গেল, তুমিও একটু বিধ্বস্ত হয়ে গেলে, অনুব্রত মণ্ডলে বেরিয়ে এলো, তখন গরু নিয়ে এখন আলোচনা হয় না, তোমার স্ক্রিনে গরু হাঁটে না। এবার এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট, এতদিন সূত্র মারফত তোমরা কত কিছু জানতে পারছিলে, এইটা যে কোন অভিষেক ব্যানার্জি তোমরা জানতে পারছো না। তুমি ক্লিয়ার করে দাও না। আমি তো সিবিআই নই, সিবিআই এর জন্য এখানে ফিরদৌসদা আছে, তন্ময়দা আছে, সবাই রয়েছেন সিবিআই এর হয়ে, তারা বলবেন। এবার এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট, একটা ঘটনা বলি তোমাকে, এটা তোমার নাম নিয়েই বলছি, তোমার অনুমতি নিয়ে। আমি একদিন শুনছিলাম বাইরে দাঁড়িয়ে, তোমার আমাদের এই প্যানেলে 3-4 জন গেস্ট আলোচনা করছে যে দেবাশিস না অমুক বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ রাখে। একজন বললো, ও তাই? বলো হ্যাঁ, আমি দেখেছিলাম 1 প্যাকেট খাবো। দাঁড়ান না, এগুলো বাজে কথা। শোনো, হ্যাঁ, এইটা তোমার বাজে কথা বলো। আরে আফটার ইনভেস্টিগেশন রিপোর্ট দিচ্ছে তুমি, অদ্ভুত ব্যাপার। আরে কথাটা আফটার ফিনিশিং আ কোর্স অফ ইনভেস্টমেন্ট, তোমার কি জীবনে ইনভেস্টিগেশন, তারপর এটা দেওয়া হচ্ছে? কোন জীবনে কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে না? যে ঘটনা করে তুমি তারপর আবার খামের প্রসঙ্গে এসছো। আরে খামের মধ্যে কি সব সময় টাকাই থাকবে? ধরে নিলে চিঠিও তো থাকতে পারে। তোমাকে ধরো গ্রিটিংস কার্ড পাঠিয়েছে খামে করে, তোমার মানে কতটা পাপি মন ভাবো। মানে আমি একবারও খামে টাকা বলেছি? ইন্টেনশনালি তুমি আজকে টপিক আসতে চাইছো। আমার কথাটা শোনো, তুমি তো লয়ারের অ্যাঙ্গেল থেকে বলছো, আমি কেন বলছি, এই যে খাম ধরে শুনলে, ধরো কেউ রেকর্ড হয়েছে, আমি রেকর্ড করি, ধরো কেউ রেকর্ড করলো, এইখানে কোনোভাবেই কেউ তোমাকে ইমপ্লিকেট করতে পারবে না যতক্ষণ না
অ্যাকচুয়াল তথ্য প্রমাণ আছে। এইখানে যদি তথ্য প্রমাণ অ্যাকচুয়াল থেকে থাকে, যে ধর চারজন মিলে আলোচনা করলো, নামের অভিষেক ব্যানার্জি নাম বললো, কি আরেক কোনো একটা নাম বললো, পার্থদার নাম বললো, আমার নাম বললো, তোমার নাম বললো, সেগুলো কোনোভাবেই তোমাকে আমাকে পার্থদা অভিষেক ব্যানার্জি কাউকে ইমপ্লিকেট করবে না যতক্ষণ না সেখানে হার্ড এভিডেন্স ক্যান কানেক্ট দ্যাট পার্সন। যদি থেকে থাকে চার্জশিটে বলে দিন ভাই এই যে অভিষেক ব্যানার্জিটা কে, বাকি সবার ক্ষেত্রে পরিচয় মানে আরেকটা পরিচয় যাতে বোঝা যায় কে তারা, সেটা বোঝানোর জন্য সে উল্লেখ করা হলো, একজনের ব্যাপারে করা হলো না। এইটা দুটো পার্ট হতে পারে। সঞ্জয়বাবু কেন ওই ডিক্লেয়ারে স্টেটমেন্ট দিয়েছেন জিজ্ঞাসা করছিল, তো এই যে এটা উদ্দেশ্য করেই বলো অভিষেক ব্যানার্জি বললে এখানে পার্থদাদের দলের একজন অভিষেক ব্যানার্জি অত্যন্ত ভদ্র ভালো ছিলেন, তার কথা যে কেউ ভাববে না সেটা আমিও জানি, তুমিও জানো। কার কথা ভাববে, কেন ভাববে, কেন ভাবানো হবে না, সে তার রাজনৈতিক, আমি তার রাজনৈতিক তার থেকেও উল্টো ভাবে বিরতি নিচ্ছি। আমি জানি, আমি এই যে এই জায়গাটা স্পেসিফিকেশন নিয়ে প্রশ্ন আসছে, আমি না বিরতির পর ফিরে একটু ফিরদৌসদার কাছে যেতে চাইবো। এবং এই যে উল্লেখ না করা এবং সেই সঙ্গে সঙ্গে এই যে নিশ্চিতভাবে পার্থদাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতির বোর্ডের মধ্যে কারোর চাকরি আটকে দেবেন, তাকে ট্রান্সফার করে দেবেন বা অ্যারেস্ট করে দেবেন, সেই ক্ষমতা নেই। হ্যাঁ তাই না, মানে যে দলগুলোর নাকি কফিনে শেষ পেরে পোতা হয়ে গেছে, একটু আগে শূন্য শূন্য করে সবাই চিৎকার করলো, অন্তত পক্ষে তাদের দলের কেউ না। এখন আমি জানি না বিজেপি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আছেন কিনা। তবে আমি অবশ্যই আবারও যাব বিরতির পর ফিরে এসে ফিরদৌসদার কাছে। এই যে হার্ড এভিডেন্স ছাড়া অভিযুক্ত করা সম্ভব নয়, কারোর মুখে কারোর কথা শোনা যাচ্ছে। মানে আমি হয়তো গৌরবকে বলছি যে দেখছিলাম ফিরদৌস সাহেব এইখানে গেছেন, আমার বস কে অভিষেক ব্যানার্জি, হ্যাঁ না সেটা বলেছেন উনি সিইও সেগুলো সব আছে বটেই, তো এখানে প্রমাণ না আমি ফিরদৌস সাহেবের থেকে জানতে চাইবো যে ইনভেস্টিগেশন কোন পথে এগোতে পারে বা সেখান থেকে কি সত্যি বেরোতে পারে, মানে যে হার্ড এভিডেন্স বা কানেক্টিভিটি যেটার কথা বলা হচ্ছে সেটা কি আদতেও সামনে আসতে পারে, নাকি এই উড়ো গল্প গয়ঙ্গচ্ছের মতো একটা সময় দেখা যাবে ডাস্টবিনে জমা পড়ে গেল। বিরতির পর ফিরে আসবো, সবার কাছে যাবো, কিন্তু আমি শুরু করবো ফিরদৌস সাহেবকে দিয়ে। বিরতির পরে এসে সঙ্গে থাকুন। হল্লা বোল কো স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। খাবারের টেস্ট বাড়ানোর জন্য এভারেস্ট কিচেন কিং। আলুর দম হোক বা ভিন্ডি মশলা, পনির কোপ্তা হোক বা কড়াই সবজি, সব রান্নার টেস্ট বাড়ানোর জন্য এভারেস্ট কিচেন কিং। টেস্টে বেস্ট কিচেন কিং ফ্রম এভারেস্ট। রোহন, রোগ সব জায়গায় আছে, পুরো দিন সাবধানে থেকো। প্রমিস মা, মায়ের কাছে প্রমিস, আনন্দটাই মিস। মায়ের কাছে প্রমিস, আনন্দটাই মিস। রোহন, ছাই না, ওই ভয় পেতে নাকি? বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? ইম্পসিবল। সেই জন্য ডেটলের নতুন প্রমিস, ভারতের প্রথম সাবান যা দেয় পুরো 12 ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড। ডেটল, সুরক্ষার বিশ্বাস এখন সারাদিন সঙ্গে। 25 বছর ধরে কম্পিউটার শিক্ষায় SICS, এখন 60% সাবসিডিতে ভর্তি চলছে। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। अरे ये तो टूट के अपनी गाड़ी पर गिरेगा। नहीं टूटेगा। तुम तो एकदम सही थे। देखो वो इतना बड़ा स्ट्रॉन्ग पेड़ टूट गया, पर ये एकदम अटूट। सिर्फ स्ट्रॉन्ग होता तो ये भी टूट जाता। ये साथ में फ्लेक्सिबल भी है, बिल्कुल श्याम स्टील जैसा। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT पर, स्ट्रॉन्ग भी फ्लेक्सिबल भी। आपदा मुसीबत कोई भी आए, ये घर को हमेशा अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। হল্লা বোল কো স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ফিরদৌস, এর আগের আপনি যখন আপনার কাছে গিয়েছিলাম আপনি মনে করিয়ে দিলেন সেই প্রেস রিলিজের কথা, যেখানে এই যে লিপস অ্যান্ড বাউন্সের একটা অবৈধ কার্যকলাপ এবং তার প্রচুর টাকা
সিজ করে দেওয়া বা অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া, এই সমস্ত তথ্য, এবং সেখানে খুব পরিষ্কারভাবে সিইও এবং সিও সম্পর্কে বলা ছিল। কিন্তু এখন যে অডিও ক্লিপের ভিত্তিতে চার্জশিট তৈরি হলো, সেখানে কানেক্টিভিটি কোথায়? নাম নয় শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার তো উনি দাবি করতেই পারেন যে সেটা পার্থদার দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই, সেই জন্যই তো বলছি যে প্রথমে বুঝতে হবে যে সিবিআই তদন্ত কিসের উপর ভিত্তি করে হচ্ছে। হাইকোর্টের একটি নির্দেশের উপর ভিত্তিতে, সেটা সিবিআই নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট সোমেন নন্দীর মামলায়, সেখানে কিন্তু সিবিআই তদন্ত করছে অ্যাজ ওয়েল এজ ইডি তদন্ত করছে। সিবিআই কিসের তদন্ত করে? ক্রিমিনালিটির তদন্ত করে। আর ইডি কিসের তদন্ত করে? মানি ট্রেলের তদন্ত করে। তারা যখন এই যে আর্থিক উৎসমূল কোথায় সেটা খুঁজতে গিয়ে তারা লিপস এন্ড বাউন্স নামক একটা কোম্পানি পায়, এবং সেই কোম্পানির সিও ছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্র, আর সিইও হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমপি, তৃণমূল কংগ্রেস। একটি কোম্পানিজ অ্যাক্টে যদি আপনি দেখেন একজন সিইওর ভূমিকা কি, যেখানে লিপস এন্ড বাউন্সের সিওও গ্রেপ্তার হয়, অথচ সেই কোম্পানিটির দৈনন্দিন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত সিইও একেবারে তার পারভিউয়ের বাইরে থাকবে, এটা আমি বিশ্বাস করি না। দ্বিতীয় হচ্ছে যে এই যে নাম পাওয়া গেছে, হ্যাঁ নিশ্চিতভাবেই যে কো অ্যাকিউজ স্টেটমেন্টের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে আপনি কাউকে বলে দিতে পারেন না কনফার্মলি যে এই ব্যক্তিটি যে সে দোষী। সেই জন্য তো অ্যাকিউজ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, এবং নাম নেই তার অর্থ এই নয় এই 15 কোটি চাওয়া অভিষেক ব্যানার্জিকে চতুর্থ চার্জশিটে তার নাম অ্যাকিউজ হিসেবে আসতে পারে না। দ্বিতীয় হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখুন আমাদের এই যদি এই চার্জশিটটা দেখি, আমাদের রাজ্যে কে কোন অভিষেক ব্যানার্জি রয়েছে যার এই ক্ষমতা রয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্রর কাছ থেকে 15 কোটি টাকা চাইতে পারেন, প্রথম। দ্বিতীয় হচ্ছে যার এই ক্ষমতা রয়েছে যে একজন প্রার্থীকে অ্যারেস্ট করিয়ে দিতে পারেন চাকরি প্রাপককে 6.5 লাখ টাকা দেওয়ার পরে, বা তাকে দূরে পোস্টিং করিয়ে দিতে পারেন। এই ক্ষমতাশীল অভিষেক ব্যানার্জিকে কেন সিবিআই তদন্তের আওতাধীন করবে না? কেন একবারের জায়গায় 4 বার ডাকবে না, 4 বারের জায়গায় 6 বার ডাকবে না, 6 বারের জায়গায় 8 বার ডাকবে না, বা সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে সেটি জানার চেষ্টা করা হবে না, বা তাকে কাস্টডিতে নিয়ে যে তদন্ত করা, কারণ কাস্টডিতে নিয়ে তদন্ত করা অত্যন্ত জরুরি। তার কারণ বোঝাই যাচ্ছে যে 15 কোটি চাওয়া অতি প্রভাবশালী অভিষেক ব্যানার্জি, যিনি একজন ব্যক্তিকে ট্রান্সফার করে দেওয়ার মতো ক্ষমতাশীল অভিষেক ব্যানার্জিকে নিশ্চিতভাবে কাস্টডিতে নিয়ে যদি এই ইনভেস্টিগেশন না করা হয় তাহলে কিন্তু যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার হতে পারে। আমি ফিরদৌস আরেকটা জায়গায় জিজ্ঞেস করব, এটা কি পুরোটাই এই ধরনের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে তদন্ত চলছে? মানে আমি এই কারণের জন্য বলছি, কারণ এই যে সুজয় না 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 একদমই না, একদমই না, আমি এটা মনে করি না। তার কারণ ইডি কিন্তু টাকা রিকভারি করেছে, ইডি কিন্তু প্রেস রিলিজ করে, কারণ ইডি তার এমনি প্রেস রিলিজ করে বলে দিল যে লিপস এন্ড বাউন্সের কথা ভাসিয়ে দিল। আমি মনে করি না ইডি এত কাঁচা তদন্ত করে, এবং ইডিতে যেহেতু সেখানে অ্যাডজুডিকেটিং অথরিটি, দেখুন যে কোনো টাকা যদি উদ্ধার হয় না, সেই টাকা উদ্ধার করার পর ইডিকেও কিন্তু তার মধ্যেও কিন্তু অ্যাডজুডিকেটিং অথরিটি রয়েছে। এই পিএমএল অ্যাক্টে যদি আপনি দেখেন সেই টাকা কিন্তু ইডিকেও সেই টাকা উদ্ধার করা, তার পিছনে যুক্তিসঙ্গত কাজ করা, সেটা কনফিসকেট করা, সেই সমস্ত প্রসিডিওর রয়েছে। ফলে ইডি একেবারে হাওয়ায় ভাসিয়ে দিল একটি নাম, এরকম ব্যাপারটা তদন্ত একেবারে, কারণ সেখানে টাকা উদ্ধার হয়েছে। ফলে এটা ভুলে গেলে চলবে না যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একটি টাকা উদ্ধার হয়নি, জাস্ট নাম ভাসিয়ে দিল না। এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি টাকা উদ্ধার করেছে, সিবিআই ক্রিমিনালিটির তদন্ত করছে। এই দুটো তদন্তের মধ্যে পার্থক্য রয়েছে। ইডি কিন্তু পয়সার উৎসমূল খোঁজে, আর সিবিআই কিন্তু তার ক্রিমিনালিটির পার্টটি দেখে। ফলে এই দুটো বিষয়টিকে আপনি যদি কনজয়েন্টলি দেখেন তাহলেই কিন্তু বোঝা সম্ভব যে আসলে কি ঘটেছে। এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই যে অযোগ্যরা চাকরি পেয়েছে সেটা কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদালতে এফিডেভিট দিয়ে বলেছে, হ্যাঁ শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে এবং অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে। সেই এফিডেভিট কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একদম কাজেই সবগুলোকে একসঙ্গে জুড়ে দিলে দুর্নীতির জায়গাটা আরো বেশি প্রকট স্পষ্ট হচ্ছে। কিন্তু তন্ময়দে এখন এই মুহূর্তে সিবিআই তার চার্জশিটে একটি নাম তুললো, বেশ, এবং নামের কোনো স্পেসিফিকেশন এখানে নেই, যদিও আগের পরের সঙ্গে যুক্ত করলে খানিকটা বোঝা যাচ্ছে হয়তোবা। পাশাপাশি আমরা দেখব যে আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যাচ্ছেন, এবং সেখানে জানা যাচ্ছে যে গোষ্ঠী কোন্দল বা দলের মধ্যে সংহতি রক্ষা, দলের একটা মজবুত বুনিয়াদের উপর তৈরি করার জন্য তিনি বক্তব্য রাখবেন বা বলবেন।
কোনো জায়গায় কি মনে হচ্ছে যে সিবিআই ঠিক এরকম একটা মুহূর্তে যখন 26-এর বিধানসভা নির্বাচনের গন্ধ পাওয়া যাচ্ছে ভয় দেখানোর চেষ্টা করছে? দেখুন দেবাশিস, আমরা সবাই জানি যে এই কাকুর কণ্ঠস্বরটা একটা ক্রুশিয়াল এভিডেন্স ছিল এবং সেটাকে পাওয়ার জন্য বহু রকমভাবে চেষ্টা করা হয়েছে। তারপরে সেটা বোধহয় পাওয়া গেছে এরকম 1 সপ্তাহ বা 10 দিন আগে। তো তারপরে সেটাকে আমি জানি না ফরেন্সিক রিপোর্টটা এখন রেডি হয়েছে কিনা, তারপরে এই চার্জশিট দেওয়া হয়েছে। আমি একটা কথা মনে করিয়ে দিই যে এইখানে কিন্তু সব প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত থাকে। আপনি জানবেন যে দিল্লিতে লিকার স্ক্যামে অরবিন্দ কেজরিওয়ালকে 9 বার সমন পাঠানো হয়েছিল, তার মধ্যে সিবিআইকে তাকে অ্যারেস্ট করতে পারত, সিবিআই কিন্তু অ্যারেস্ট করেনি। তারপরে তিনি অ্যাপ্লাই করেছেন অ্যান্টিসিপেটরি বেল, সিবিআই হাইকোর্টের জাজকে গিয়ে দেখিয়েছেন যে এই আমাদের কাছে আছে, তারপরে হাইকোর্টের জাজ সেই বেল রিজেক্ট করে তারপরে তাকে অ্যারেস্ট করা হয়। জাস্ট আমি এরপরে যখন বলছিলেন হাত তুলছিলেন, হ্যাঁ ফিরদৌস দা বলুন। ইন্টারাপ্ট করব, জাস্ট 1 মিনিট ইন্টারাপ্ট করবো। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সোমেন নন্দীর মামলায় নির্দেশ হওয়ার পরে তিনি আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে যে তাকে তদন্তের আওতাধীন যাতে না করা হয়, তার পারভিউয়ের বাইরে রাখা, কিন্তু তিনি সেটা পাননি। কিন্তু তাকে তদন্তের আওতাধীন সিবিআই তদন্তের নির্দেশ কিন্তু আপেন্ড হয়েছে। উনি সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিলেন যাতে তদন্তের বাইরে রাখা হয় সোমেন নন্দী মামলায়। অনির্বাণ, ফিরদৌসদার ইডির ওপর যা ভরসা দেখলাম, সমস্যাটা হচ্ছে ফিরদৌসদার দল স্টেটমেন্ট দিয়ে এই ভরসাটা দেখায়নি। তারা বরং উল্টো বলেছিল যে ইডি কার্যত অপদার্থ, এটা সিবিএম এর অফিসিয়াল স্টেটমেন্ট আছে। ফিরদৌসদার যদিও উল্টো কথা বলছে, এবার কে কোন দলে আছে এর বুঝে নাও এখন। আর দ্বিতীয়ত হচ্ছে রাখো যে সোমেন নন্দীর মামলায় কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, আজকে এই জিনিস দেখাই যেত না যদি কোর্ট মনিটর তদন্ত না হতো। বেশ, ইডিকে নিয়ে যে স্টেটমেন্টটা সিপিএম দিয়েছিল সেটা কার মনিটরিং এ হয়েছিল তুমি একটু দেখে খুঁজে বলো আমায়। দ্বিতীয় হচ্ছে এখানে যে তুমি একটা নির্দেশ পাঠাও তো দেখি। আচ্ছা, বদলির কথা হচ্ছিল বা অ্যারেস্ট করিয়ে দেওয়ার কথা হচ্ছিল, ফিরদৌসদা তো পুরোটার সঙ্গে আইনজীবী হিসেবে জড়িত রয়েছেন, উনি কয়েকটা এক্সাম্পল দিন না যে কোন চাকরি প্রার্থী বা চাকরি করছে অলরেডি এরকম গ্রেপ্তার হয়েছেন বা বদলি হয়েছেন। মানে ধরুন আমি এক্সপ্রেসিং অ্যান ইন্টেন্ট, যদি আমি ধরেও নি এটা সত্যি আর অ্যাকচুয়ালি সেটা করা, মেনস্ট্রি আর অ্যাক্টরস্ট্রি এর তফাৎ আজকে হাতে একেবারে সময় নেই। আমার খুব খারাপ লাগছে যে আমি গৌরব আর পার্থদার কাছে সেকেন্ড রাউন্ডে যেতে পারলাম না। তবে কয়েকদিন আগে আমি ভারত বাংলাদেশ খেলার অংশটা দিয়ে শেষ করব, কারণ সেখানে ওই বাংলাদেশের সৌম্য সরকারের মতো ব্যাটিং আজকে আমি অনির্বাণের দেখলাম। কাজে খুব খারাপ লাগছে। আগামী দিন অবশ্যই এই নিয়ে প্যানেল কন্টিনিউশন হবে। আগামীকাল আবার হল্লা বলে আমি থাকছি আপনাদের সঙ্গে। আজকে এই মুহূর্তে হল্লা বলে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। নমস্কার। হল্লা বোল co-sponsored by ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য